তো আজকে আমরা ক্লাইমেটোলজি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা করব। তো কোপেন যে জলবায়ুগত শ্রেণীবিভাগ করেছিলেন সেখানে ক্যাপিটাল বি এই সিম্বলের মিনিংটা কি? ক্রান্তীয় বৃষ্টি জলবায়ু, শুষ্ক জলবায়ু, উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু নাকি মেরুদেশীয় জলবায়ু? শুষ্ক জলবায়ু। শুষ্ক জলবায়ু। যা শুষ্ক জলবায়ু বোঝাতে বি সিম্বলটাকে ব্যবহার করা হয়। শীতল তুষারময় অরণ্য জলবায়ু নির্দেশ করে কোনটা? শীতল তুষারময় অরণ্য জলবায়ু, ডি, বি, এ নাকি ই? ই ই হবে স্যার। ই হবে স্যার, ডি হবে। ডি হবে মনে হচ্ছে স্যার। স্যার ই হবে ই। আরেকবার বলছি, শীতল তুষারময় আরণ্যক জলবায়ু। স্যার ই তো হবে। ই হবে কি? অরণ্য থাকবে তো, স্যার অরণ্যে ডি ইতে থাকবে ডি তো। হবে স্যার এটা। অপশন হবে ডি। ডি হচ্ছে সঠিক উত্তর। কারণ ই মানে কি? এটা তো চিরতুষার, এখানে কোনোভাবেই অরণ্য তৈরি সম্ভব নয়। ই এফ এটার মানে কি? কোপেনের জলবায়ুর যে সিম্বল সেখানে ই এফ, ক্যাপিটাল ই ক্যাপিটাল এফ, এর অর্থ কি? অপশান বলছি, চিরতুষার, তুন্দ্রা, আর্দ্র শীতল নাকি নাতি শুষ্ক? চিরতুষার স্যার। চিরতুষার। চিরতুষার। ইটি হচ্ছে চিরতুষার। চিরতুষার। হ্যাঁ, চির তুষার হচ্ছে ই এফ। আমরা যদি উত্তর পূর্ব এশিয়াতে যাই, উত্তর পূর্ব এশিয়াতে প্রতীপ ঘূর্ণবাদ প্রবণ অঞ্চলে কী ধরনের জলবায়ু দেখা যায়? ডি এফ, ডি ডাব্লিউ, বি ডাব্লিউ, বি এস? তো ডিএফ হবে। ডিএফ। স্যার বিএস হবে। ডি ডাব্লিউ, ডিডব্লিউ। ডি ডাব্লিউ। স্যার কোশ্চেনটা কি বলেছিলেন? উত্তর পূর্ব এশিয়াতে প্রতীপ ঘূর্ণবাদ প্রবণ অঞ্চলে কি ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়? আচ্ছা, শীতল সমুদ্র স্রোত সংলগ্ন উপকূল বরাবর কি ধরনের জলবায়ু সিম্বল দেখা যাবে? শীতল সমুদ্র স্রোত সংলগ্ন উপকূল বরাবর কি ধরনের দেখা যাবে? বি ডাব্লিউ এন, বি এস এন, ডি ডাব্লিউ এন, ডি এস এন? কোনটা? DWN। স্যার সি ডাব্লিউ এন সি এস এন ওটা। সিডব্লিউ আর সিএস। একদম শীতল না? শীতল সমুদ্র স্রোত কোনটা দেখা যাবে? ভালো করে দেখে বলুন। স্যার ডি DWN স্যার। CWN হবে। ডিডব্লিউ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আচ্ছা, থর্নওয়েট উদ্ভিদের বৃদ্ধির জন্য কোনটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন? প্রেসিপিটেশন
ইফেক্টিভনেস, ইভাপোরেশন ইন্টেন্সিটি, সিজনেবিলিটি, নাকি অল অফ দি অ্যাবভ? প্রেসিপিটেশন, পিই প্রেসিপিটেশন ইফেক্টিভনেস, ইভাপোরেশন প্রেসিপিটেশন ইন্টেন্সিটি, ওটাই ওইটাই অপশন এ। হ্যাঁ, প্রেসিপিটেশন ইফেক্টিভনেসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। থনয়েটের হিউমিডিটি প্রভিন্সের সবথেকে শেষে কোন প্রদেশের নাম রেখেছেন? সবথেকে শেষে হিউমিডিটি প্রভিন্সের কোনটা নাম রেখেছেন? এক নম্বর হচ্ছে অতি আর্দ্র, বি নাতি শুষ্ক, সি শুষ্ক, ডি আর্দ্র। সি হবে স্যার। নাতি শুষ্ক, শুষ্ক। সঠিক উত্তর শুষ্ক শুষ্ক। হ্যাঁ, এটা direct question। হ্যাঁ। আচ্ছা, থ্রনয়েট টেম্পারেচার প্রভিন্স, টিই সূচক, সেখানে টেম্পারেচার প্রভিন্সের কটা ভাগ করেছেন? পাঁচটি। স্যার 5টি ভাগ করেছেন। আর কেউ বলবেন কিছু? আচ্ছা 5টা। 5টি স্যার। বেশ, 5টি। হ্যাঁ, ঠিক আছে। পশ্চিম থেকে পূর্ব দিকে মুভমেন্ট করে কোনটা? পশ্চিম থেকে পূর্ব দিকে ট্রপিক্যাল সাইক্লোন, অ্যান্টিসাইক্লোন, ইকুইটোরিয়াল সাইক্লোন, টেম্পারেট সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন, অ্যান্টিসাইক্লোন, ইকুইটোরিয়াল সাইক্লোন, টেম্পারেট সাইক্লোন। স্যার টেম্পারেট সাইক্লোন। অ্যান্টিসাইক্লোন। আর কেউ বলবেন কিছু? অ্যান্টিসাইক্লোন স্যার এটা। আর কেউ বলবেন কিছু? অ্যান্টিসাইক্লোন। পশ্চিম থেকে পূর্ব দিকে, অপশন ডি সঠিক উত্তর। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাতটা উল্টো, পূর্ব থেকে পশ্চিমে, আর পশ্চিম থেকে পূর্বে হচ্ছে টেম্পারেট সাইক্লোন। ঘিবলি এটা কোথাকার বায়ু? লিবিয়া। লিবিয়া। অপশন বলছি, ব্রাজিল, ইতালি, সাইবেরিয়া, টিউনিশিয়া। তাহলে সাইবেরিয়া। টিউনিসিয়া। টিউনিসিয়া। টিউনিশিয়া হবে তাহলে। বেশ, তো দেখুন, প্রথমত ঘিবলিটা কি ধরনের বায়ু? উষ্ণ শুষ্ক স্যার। উষ্ণ স্যার, শুষ্ক উষ্ণ বায়ু। হয়, উষ্ণ। হ্যাঁ, আফ্রিকার উত্তর আফ্রিকা থেকে প্রবাহিত হয়, মূলত লিবিয়া থেকে উৎপত্তি হচ্ছে। পাশাপাশি এখানে যেহেতু অপশানে আমরা পার্শ্ববর্তী অঞ্চলটা পাচ্ছি, সেজন্য আমরা এখানে উত্তর করব টিউনিশিয়া। জেট স্ট্রিম নামকরণ কে করেছিলেন? হেনরি স্যার সিলকো। ওটা উত্তরটা কোনটা হলো? হ্যাঁ বলুন। স্যার ঘিবলি উত্তরটা বলে দেন। হেনরিক সিলকপ করেছিল। হ্যাঁ, সিলকপ করেছিলেন। হেনরিক সিলকপ। হ্যাঁ হেনরি সিলকো। হ্যাঁ।
তো ঘিবলিটা মূলত লিবিয়া থেকে প্রবাহিত হয়, উত্তর আফ্রিকা থেকে। কিন্তু এখানে আমরা অপশন অনুযায়ী টিউনিশিয়া করব। জেট স্ট্রিমের গতিবেগ কোন ঋতুতে সব থেকে বেশি হয়? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত? তা শীতকালে। 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 আচ্ছা, শিলকোভ তিনি নামকরণ করছেন, তিনি কোন দেশের ভৌগোলিক ছিলেন? স্যার জার্মান। জার্মান, ঠিক। জার্মান আবহবিদ ছিলেন। আন্টার্কটিকাকে বেষ্টন করে প্রবাহিত হয় কোনটা? ক্রান্তীয় জেট স্ট্রিম, উপক্রান্তীয় জেট স্ট্রিম, পূবালী জেট স্ট্রিম, মেরুদেশীয় জেট স্ট্রিম? মেরুদেশীয়। 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 আচ্ছা, প্রাইমারি জেট স্ট্রিম কাকে বলে? প্রাইমারি জেট স্ট্রিম কোন জেট স্ট্রিমকে বলে? অপশন বলছি, ক্রান্তীয়, উপক্রান্তীয়, পূবালী, মেরুদেশীয়? স্যার ক্রান্তীয়। মেরুদেশীয়। উপক্রান্তীয়। স্যার মেরুদেশীয়। মেরুদেশীয় হবে। জেট স্ট্রিমের যে ইন্ডেক্স সাইকেলটা, সেটা কোথা থেকে শুরু হয়? সেটা মেরুদেশ থেকে শুরু হয়, মেরু অঞ্চল থেকে শুরু হয়। তো প্রাইমারি জেট স্ট্রিম হচ্ছে মেরুদেশীয় জেট স্ট্রিম। উপক্রান্তীয় পশ্চিমা জেট, এটা ভারতে কোন সময় প্রবাহিত হয়? উপক্রান্তীয় পশ্চিমা জেট। শীতকালে। শীতকালে। আমি অপশন বলছি, বর্ষা, বসন্তকালে। শীতকালে স্যার। বর্ষা, গ্রীষ্ম, শীত, শরৎ? শীতকালে স্যার। শীতকালে। স্যার শরৎকালে হবে কি? লজিক্যালি বলুন। উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু থেকে কোন মৌসুমী বায়ু সৃষ্টি হয়? উত্তর পূর্ব। উত্তর পূর্ব। উপক্রান্তীয় পশ্চিমা জেট হচ্ছে, ধরুন ভারতীয় উপমহাদেশে এই যে এলাকাটা, এখানে মাইক অফ রাখুন। এখানে আমাদের তিব্বত মালভূমি রয়েছে। তো উপক্রান্তীয় পশ্চিমা জেট, এটার শুরুটা হচ্ছে শরৎকালে। প্রশ্ন যেমন হবে সেভাবে উত্তর দেবেন। শরতের শেষ দিকে এটা চলে আসে তিব্বত মালভূমির দক্ষিণে, হিমালয়ের উপর দিয়ে প্রবাহিত শুরু করে পশ্চিমা জেট, এবং সেখান থেকে বায়ু নিমজ্জিত হয়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ু হিসেবে এটা প্রবাহিত হয়। ঠিক আছে, তো যদি বলা হয় সূত্রপাত হয় কখন, তাহলে সেটা শরৎকাল। আর যদি বলা হয় কোন সময় প্রবাহিত হয়, তাহলে সেটা শীতকাল। হাই জোনাল ইন্ডেক্স, এটা স্যার উৎপত্তি হয় হচ্ছে, স্যার বললেন উৎপত্তি হয় শীতকালে, না শরৎকালে, আর প্রবাহিত হয় শীতকালে। হ্যাঁ, প্রশ্ন যেমন হবে সেরকম উত্তর দেবেন, কারণ শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, তো তখন কিন্তু এই উপক্রান্তীয় পশ্চিমা জেটের কারণেই এটা প্রবাহিত হচ্ছে, তাহলে সেটা পুরো শীতকাল জুড়ে প্রবাহিত হয়, আর শুরু হচ্ছে শরতের শেষ দিকে। হাই জোনাল ইন্ডেক্স মেরু জেট স্ট্রিম উৎপত্তির কোন পর্যায়ে দেখা যায়? হাই জোনাল ইন্ডেক্স। এটা প্রথম পর্যায়ে দেখা যায়। প্রথম পর্যায়ে। আর প্রথম লো জোনাল ইন্ডেক্স শেষ পর্যন্ত। চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়ে। আচ্ছা, যদি বলা হয় জেট স্ট্রিমের সর্বনিম্ন গতিবেগ কত? 50।
50, 180, 92। 50 92 স্যার। 50 স্যার শুনেছিলাম তো। 50। দেখুন, জেট স্ট্রিম সর্বোচ্চ যে গতিবেগ সেটা কত? 450। 350 থেকে 500 স্যার। 350 থেকে 450। আর লোয়েস্টটা কত? রোস্ট কি স্যার 82 হবে? স্যার 92। এটা অপশান অনুযায়ী আমরা 92 কিলোমিটার বলতে পারি। ঠিক আছে, 50-80-তে নামে না। মেরুজেট রাতের বেলা তো গতিবেগ থাকে 50 লেখা আছে জি। না, সর্বনিম্ন গতিবেগ মোটামুটি যেটা 60 নটিক্যাল মাইল, মোটামুটি এটা 92 কিলোমিটার এটা ধরা হবে। তারপর স্যার টাটা স্পিয়ারের উপর দিয়ে যে জেট বায়ুটা প্রবাহিত হয় তার গতিবেগে তো 50 এরকমই থাকে শুনেছিলাম তো। না, এত কম থাকে না, 50 কিলোমিটার থাকে না, জেট স্ট্রিম এত কম গতিবেগ থাকে না। জেট স্ট্রিমের যদি বলা হয় গভীরতা বা উলম্ব বিস্তার কত কিলোমিটার, কত কিলোমিটারের চেয়ে কম হয় উলম্ব বিস্তার? 10, 8, 1, 5। 5। 5। জেট স্ট্রিমের যে সর্পিল যে অবয়ব, এরকম যদি জেট স্ট্রিম প্রবাহিত হয় তাহলে এটা 5 কিলোমিটারের মধ্যে হয় এই যে বিস্তার। আচ্ছা, জেট স্ট্রিমের রশ্মি তরঙ্গের সৃষ্টি হয় কেন? দ্রাঘিমাংশ অনুসারে কোরিওলিস বলের পার্থক্যের জন্য, কৌণিক বলের প্রভাবে, বায়ুমণ্ডলে গোলযোগের প্রভাবে, অক্ষাংশ অনুসারে কোরিওলিস বলের পার্থক্যের প্রভাবে। কোরিওলিস বলের পার্থক্য স্যার। দুটো আছে, দ্রাঘিমাংশ অনুসারে কোরিওলিস বলের পার্থক্য, অক্ষাংশ অনুসারে কোরিওলিস বলের পার্থক্য। স্যার অক্ষাংশ অনুসারে। বেশ, রশ্মি তরঙ্গ সৃষ্টি হয় অক্ষাংশ অনুসারে কোরিওলিস বলের পার্থক্যের কারণে। হ্যাডলি কোষ আর ফেরেল কোষকে পৃথক রাখে কোন জেট স্ট্রিম? মেরুদেশীয়, ক্রান্তীয়, পূবালী, উপক্রান্তীয়। স্যার কোশ্চেনটা একবার বলেন। হ্যাডলি কোষ এবং ফেরেল কোষকে পৃথক রাখে কোন জেট স্ট্রিম? মেরুদেশীয়, ক্রান্তীয়, পূবালী, উপক্রান্তীয়। উপক্রান্তীয়। ক্রান্তীয়। না, উপক্রান্তি। উপক্রান্তীয়। উপক্রান্তি। উপক্রান্তীয়। ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুচাপ কত থাকে, কত মিলিবার থাকে? তো 950 মানে 950 মিলিবার। পুরো 950ই থাকে? আচ্ছা, অপশান বলছি, 800 থেকে 900 মিলিবার, 700 থেকে 800 মিলিবার, 1000 থেকে 1500 মিলিবার, 900 থেকে 950 মিলিবার। 900 থেকে 950। 900 থেকে 950। বেশ। 900 থেকে ঝড়ের ক্ষেত্রে উষ্ণ বায়ুর আশেপাশে নিম্নগামী শীতল বায়ু তার সাথে মিশ্রণে নিম্ন উচ্চতায় একটা ঝঞ্ঝা সৃষ্টি হয়। উষ্ণ বায়ুর আশপাশে নিম্নগামী শীতল বায়ু তার মিশ্রণে নিম্ন উচ্চতায় একটা
ঝঞ্ঝা সৃষ্টি হয় সেটাকে কি বলে? হেল, থান্ডার স্কোয়াল, কিউমুলাস স্কোয়াল, আপড্রাফট স্কোয়াল। স্যার থান্ডার স্কোয়াল। স্যার এটা কি কুজ্ঝটিকা কোনো হবে স্যার এর অপশন, মানে ইংলিশ টার্মের বাংলা হলে? আমি বলছি হেল, থান্ডার স্কোয়াল, কিউমুলাস স্কোয়াল, আপড্রাফট স্কোয়াল। স্যার থান্ডার হবে, থান্ডার স্কোয়াল। স্যার আপডেট স্কোয়াল, আপডেট করে স্যার বেঙ্গলি মিনিংটা কি হবে স্যার? স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। আরেকবার বলছি, শুনুন ভালো করে। ঝড়ের ক্ষেত্রে উষ্ণ বায়ুর আশপাশে নিম্নগামী শীতল বায়ুর সাথে মিশ্রণের কারণে নিম্ন উচ্চতায় একটা ঝঞ্ঝা তৈরি হয়, এটাকে কি বলে? এটা হচ্ছে এটা কি আপড্রাফট কিউমুলাস স্কোয়াল। স্কোয়াল হবে? আপড্রাফট স্কোয়াল, আপড্রাফট স্কোয়াল। এর বাংলা মানেটা একটু বলুন। বাংলা এই টার্মটাই অ্যাকচুয়ালি ইউজ হয়, ঠিক আছে, এই টার্মটাই ইউজ হয়, আপড্রাফট স্কোয়াল। প্রতীপ ঘূর্ণবাদ শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? ফ্রান্সিস গ্যালটন স্যার। পেডিংটন। গ্যালটন স্যার। গ্যালটন। গ্যালটন। এল নিনো কোন মাসে দেখা যায়? ডিসেম্বর মাসে স্যার। স্যার ডিসেম্বর মাসে। ডিসেম্বর। ডিসেম্বর মাসে। আচ্ছা, সিএফসি গ্যাসটা বা সিএফসিএস এই গ্যাসটা কবে তৈরি হয়, কোন সালে? অপশন বলছি: 1931, 1930, 1940, 1950। তো মনে হচ্ছে 1940। 1931। তো 40। 31। 1930 হবে না? 1930, 1930, ঠিক আছে। অ্যাকচুয়ালি সিএফসি এটা প্রশ্নের উপর ডিপেন্ড করছে কি কি উত্তরটা হবে। সিএফসি যদি বলা হয় কবে কে ইনভেন্ট করেছিলেন, তো সেটা 1928 সালে থমাস মিডগ্লে, উনিরা আবিষ্কার করছেন। কিন্তু যদি বলা হয় কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে কবে থেকে, সেটা হচ্ছে 1930, এবং সেটা ফ্রেয়ন নাম দিয়ে ইউজ করা হচ্ছে, ফ্রেয়ন। স্যার আবিষ্কর্তার নামটা আরেকবার বলুন। থমাস মিডগ্লে। থমাস মিডগ্লে। গ্রিনহাউস সংক্রান্ত 2009-এর যে সম্মেলন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? জোহানেসবার্গ, কিয়োটো, কোপেনহেগেন, রিও ডি জেনেরিও। স্যার কোপেনহেগেন। কোপেনহেগেন স্যার। 2009 কোপেনহেগেন। বেশ বেশ।
স্যার এটা কোপেনহেগেন হবে তো স্যার? হ্যাঁ, কোপেনহেগেনই বললাম তো। 2003-এ গ্রিন হাউস সংক্রান্ত যে সম্মেলন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? জোহানেসবার্গ, কিয়োটো, কোপেনহেগেন, রিও ডি জেনেরিও। এটা জোহেন্সবার্গ। জোহানেস বলুন। সেটা জোহানেসবার্গ হবে। জোহেন্সবার্গ। এটা হয়েছিল কিয়োটোতে। আচ্ছা, 4টে যে হিমযুগ এসেছিল পৃথিবীতে সেখানে সর্বশেষ হিমযুগ কোনটা ছিল? উড়ন। হ্যাঁ হুইঞ্জ। অপশন বলছি, হবে। স্যার শেষ নাকি প্রথম? এই স্যার কোনটা বললেন? সর্বশেষ হিমযুগ কোনটা ছিল? অলিগোসিন, প্লিস্টোসিন, মায়োসিন, ইওসিন। প্লিস্টোসিন। হবে, প্লিস্টোসিন হবে। প্রতি অণু কার্বন ডাই অক্সাইডের সাপেক্ষে ওজনের উষ্ণকরণ ক্ষমতা কতটা? 5, 10, 270, 23 গুণ বেশি। কার্বন ডাই অক্সাইডের সাপেক্ষে ওজনের উষ্ণকরণ ক্ষমতা। 270। 10 গুণ স্যার। 10 গুণ। 10 গুণ। 10th টাইম। গ্রিনহাউস গ্যাসের প্রভাব সবথেকে বেশি কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। গ্রিনহাউস গ্যাসের প্রভাব ট্রপোস্ফিয়ার স্যার। ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। বেশ। পৃথিবীতে উদ্ভিদ সৃষ্টি হওয়ার আগে আবহমণ্ডলে বেশি ছিল কোনটা? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন। কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, পৃথিবীর অক্ষকোণ পরিমাণ সেটা বদলের জন্য সময় কতটা লাগে গড়ে? 5,000 বছর, 10,000 বছর, 90,000 বছর, 1,10,000 বছর। 1,10,000 বছর। 1,10,000 হবে স্যার। 1,10,000। বেশ। ছদ্ম মৌসুমী জলবায়ুর দেশ কোনটা? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন, গিনি। 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 ছদ্ম মৌসুমী জলবায়ুর দেশ হচ্ছে গিনি। বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা নির্ভর করে কিসের উপর? বায়ুর চাপ, তাপমাত্রা, বায়ু প্রবাহ, নাকি সবকটার উপরে? সবগুলি। সবগুলি হয়। সবগুলি। আচ্ছা, যেখানে সমতাপরেখা এবং সমচাপ রেখা পরস্পরকে ছেদ করছে সেই বায়ুপুঞ্জকে কি বলা হয়? ব্যারোক্লিনিক। ব্যারোক্লাইন। ব্যারোক্লিনিক। হ্যাঁ, ব্যারোক্লিনিক। সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক কোনটা? জুল পার কেজি, ক্যালোরি পার গ্রাম, ওজন পার জুল, জুল পার গ্রাম। জুল পার পার কেজি। ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি পার গ্রাম। বেশ। কৃত্রিম বৃষ্টিপাত প্রথম কোন বিজ্ঞানী ঘটিয়েছিলেন? কৃত্রিম বৃষ্টিপাত। বার্জেরান, ফিন্ডিসন, বার্নার ফোনেগাট, সিমসন। বার্জেরান না ফিন্ডিসন? বার্জেরান।
আরেকবার বলছি অপশনগুলো। কোন বিজ্ঞানী প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছিলেন? বার্জেরন, নাকি ফিন্ডিসন, নাকি বার্নার ফোনেগাট, নাকি সিমসন? ফিন্ডিশন। বার্জন অফ ফিন্ডিশন। বার্গার ফোনেগাট। বার্নার ফোনেগাট। দেখুন, কৃত্রিম বৃষ্টিপাত বার্জেরান ফিন্ডিশনের তত্ত্বটাকে কাজে লাগিয়ে ঘটানো হয়েছিল। বার্জেরান ফিন্ডিশন কৃত্রিম বৃষ্টিপাত ঘটাননি, বার্নার ফোনেগাট প্রথম ঘটিয়েছিলেন। কি ব্যবহার করে ঘটানো হয় কৃত্রিম বৃষ্টিপাত? মেঘের উপরে কি স্প্রে করে? সিলভার অক্সাইড। সিলভার ডাইঅক্সাইড। সিলভার সিলভার আয়োডাইড। নাইট্রেট। সিলভার আয়োডাইড। পুঞ্জীভূত কিউমুলোনিম্বাস মেঘ থেকে বরফকণা যখন ভূপৃষ্ঠে পড়ে তখন সেটাকে কি বলে? হেল, স্প্লিট, মিস্ট, নাকি হিমকেন্দ্রাণু? হেল। 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 যে তল বরাবর দুটো ভিন্ন বায়ুপুঞ্জের স্মরণ ঘটে সেই তলটাকে কি বলে? স্লোপিং বাউন্ডারি, ফ্রন্টাল সারফেস, ফ্রন্টাল জোন, নাকি নান অফ দি অ্যাবভ? ফ্রন্টাল বাউন্ডারি। হবে ফ্রন্টাল সারফেস। একটা হচ্ছে Frontal স্লিপিং surface। বাউন্ডারি, একটা হচ্ছে ফ্রন্টাল সারফেস, একটা হচ্ছে ফ্রন্টাল জোন, আর একটা হচ্ছে নান অফ দি অ্যাবভ। কোনটা হবে? ফ্রন্টাল ফ্রন্টাল জোন। সারফেস হবে। সারফেস। ফ্রন্টাল সারফেস। মৌসুমী বায়ুর উৎপত্তিতে তাপীয় তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন কে? হেলি, জেফ্রি, কোটেশ্বরম, ওয়েগনার? হ্যালি হবে স্যার। হ্যালি। কোটেশ্বর। আরেকবার বলছি, ভালো করে শুনুন। মৌসুমী বায়ুর উৎপত্তিতে তাপীয় তত্ত্বকে ব্যাখ্যা করেছিলেন? হ্যালি, জেফ্রি, মাইক অফ রাখুন। কোটেশ্বরম, ওয়েগনার? তাপীয় তত্ত্ব কোটেশ্বরম। হ্যালি স্যার, এডমন্ড হ্যালি। হ্যালি স্যার হবে যে স্যার। হ্যালি এডমন্ড হ্যালি। হবে। স্যার এটা জেফ্রি স্যার, থার্মাল কনস্ট্রাকশন। জেফ্রি মনে হচ্ছে। স্যার কোটেশ্বরম। কোটেশ্বরম যে তত্ত্বটার নাম দিয়েছিলেন সেটার নাম কি? তাপীয় দ্বীপ তো স্যার কোটেশ্বরম। তাপীয় ইঞ্জিন তত্ত্ব। আর হ্যালি যেটা দিয়েছিলেন? তাপীয় তত্ত্ব হবে। এটা কিন্তু হ্যালি হবে, ঠিক আছে? স্যার এই বাংলা টার্মগুলো একটু বলুন, এই খুব অসুবিধা হচ্ছে। কোনটা? এখানে তো স্যার বাংলাই এই আছে সবকটা। না, এই বাংলা টার্মগুলো একটু বলুন। হ্যালি আর জেফ্রি কোনটা কি হবে একটু বলুন। থিওরিটা পড়েছেন তো? হ্যাঁ পড়েছি স্যার, কিন্তু এই গুলিয়ে যাচ্ছে লেখাগুলো যেন সব একই। তাপীয় ইঞ্জিন, তাপীয় তত্ত্ব, এই সমস্তগুলো একটু ব্যাপারটা যদি তা বলে নয়, দিতেন। ব্যাপারটা হচ্ছে আপনার যদি তত্ত্বটা জানা থাকে আপনাকে বুঝে নিতে হবে কোনটার কথা বলা হচ্ছে, ঠিক আছে?
তো জেফ্রি, আচ্ছা প্রথম কথা হচ্ছে জেফ্রির কি কোনো তত্ত্ব আছে মনসুনের হ্যাঁ ক্ষেত্রে? নেই স্যার। তাহলে এখানে জেফ্রির কথা আসবে না। এই ওয়েগনারের যে কথা টেকটনিক তাপীয় আছে সেটার জন্য এখানে কোনটা? ওই যে সেটা হচ্ছে টেকটনিকের যে পৃথিবীর প্রকৃতি উৎপত্তি আছে, সংক্রান্ত তত্ত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তাহলে এখানে ওই হ্যাঁ এটা তাপীয় হ্যাঁ পৃথিবীর উৎপত্তি উৎপত্তি নিয়ে। সংক্রান্ত। জেফ্রির তত্ত্ব এখানে কোনো কথাই আসবে না। মৌসুমী বায়ুর উৎপত্তিতে তাপীয় তত্ত্ব কে ব্যাখ্যা করেছেন? তো জেফ্রি এখানে কেন আসবে? তাই না? আর এখানে শুধু তাপীয় তত্ত্বের কথা বলা হচ্ছে। আর কোটেশ্বরম যেটা বলেছিলেন সেটা হচ্ছে তিব্বতকে একটা তাপদ্বীপ বলেছিলেন, ব্যাস এইটুকুই। হ্যাঁ স্যার, ওনারটা থার্মাল ইঞ্জিন থিওরি বলা হতো। হ্যাঁ, থার্মাল ইঞ্জিন ঠিক আছে, কিন্তু তাপের কথাটা কেন আসছে এখানে? যদি তার তত্ত্বর কথাই বলা হবে তাহলে কিন্তু তার তত্ত্বের পুরো টার্মটা ইউজ করা হবে। তাপ কথাটা কেন আসে? কারণ উনি তাপদ্বীপ বলেছিলেন এটাকে, তিব্বত মালভূমিকে তাপদ্বীপ বলেছিলেন, ঠিক আছে? কিন্তু হ্যালো স্যার, জেফ্রি তত্ত্ব তো রয়েছে দেখছি স্যার। জেফ্রির কোন মানে এটা তত্ত্ব? হ্যাঁ স্যার, ওই জেফ্রি তত্ত্ব রয়েছে মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কিত। জেফ্রির কোন তত্ত্বটা রয়েছে? কি তত্ত্ব রয়েছে? বায়ুমণ্ডলের জলভাগ থেকে স্থলভাগের দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তার কারণ বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ স্থলভাগ থেকে স্যার জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয়, এটাই বলতে চাইছেন, মানে জেফ্রির তত্ত্বটা যেটা। না, এটা তো আলাদা কোনো তত্ত্ব নয়। জেফ্রির তত্ত্ব এখানে আলাদা কোনো তত্ত্ব নয়। জেফ্রির তত্ত্ব বলে মনসুন যে শুরু হচ্ছে মৌসুমী বায়ুর উৎপত্তি, সেটার কোনো তত্ত্ব জেফ্রির নেই। স্যার এই যে শ্যামল সর্দার যে বইটা আছে, ওখানে 4টে তত্ত্ব দেওয়া আছে: তাপীয় তত্ত্ব, তারপর ফনের ধারণা, জেফ্রি তত্ত্ব আর থার্মাল ইঞ্জিন, এই 4টে দেওয়া রয়েছে, ওই জন্য ঠিক বুঝতে পারছি। না, জেফ্রির স্পেসিফিক কোনো তত্ত্ব নেই যেটাকে আপনি তাপতত্ত্ব বলবেন, এরকম কোনো তত্ত্ব নেই জেফ্রির। ও ঠিক আছে, এখানে তো আছে এই জন্য, ঠিক ওই জন্য ঠিক আছে, আপনাদের আমি যারা ক্লাস করেছেন আগে, আমি মৌসুমী বায়ুর যে ডিটেল যতগুলো তত্ত্ব আছে, আধুনিক তত্ত্ব থেকে শুরু করে যত রকম তত্ত্ব আছে সবগুলোই আলোচনা করেছিলাম। তো এখানে যেটা সুইটেবল আনসার সেটা তো দিতে হবে আমাদের। তো এখানে বেস্ট অপশন হচ্ছে হ্যালি, ঠিক আছে? উনি তাপের প্রভাবে, সূর্যের তাপের প্রভাবে যে পরিবর্তনটা আসছে, যেভাবে হচ্ছে, সেটার কথাই উনি বলেছেন। গ্র্যাভিটি উইন্ড এটা কোথায় দেখা যায়? গ্র্যাভিটি উইন্ড এটা পোলার সেল, ফেরেল সেল, হ্যাডলি সেল, নাকি নান অফ দি অ্যাবভ? পোলার সেল হবে স্যার। গ্র্যাভিটি উইন্ড, হ্যাঁ, গ্র্যাভিটি উইন্ড পোলার সেলে দেখতে পাওয়া যায়। রোন উপত্যকা আর আড্রিয়াটিক উপকূলে দেখা যায় কোন বায়ু? বোরা, খামসিন, আধি, চিনুক? বোরা স্যার। বোরা। সাইমুম এই স্থানীয় বায়ুটা কোথাকার? সাইমুম সাহারা, রাজস্থান, সাহারা মরুভূমি। আড্রিয়াটিক, সাহারা মরুভূমি। সাহারা। সাহারা। বেশ মিশরে দেখা যায় এটা। বেশ, ঠিক আছে। বুরান, বুরান উইন্ড এটা কোথাকার বায়ু? সাইবেরিয়া, ফন, সাইবেরিয়া স্যার। সাইবেরিয়া। সাইবেরিয়া। বেশ, বুরান। মেটেরিওলজি এটা
কোন শব্দ ল্যাটিন, গ্রিক, স্পেনীয় নাকি ইংরেজি? গ্রিক শব্দ। গ্রিক শব্দ স্যার। গ্রিক, ঠিক। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ারে। ম্যাগনেটিস ম্যাগনেটোস্ফিয়ার। আইসোথার্মাল রিজিয়ন এটা কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? আয়নোস্ফিয়ার দেখা যায়। কোন বিজ্ঞানী আয়নোস্ফিয়ার স্তরের অস্তিত্ব প্রমাণ করেছিলেন? অ্যাপেলটন, চিলটন, ক্রিকমে, কোপেন? স্যার অ্যাপেলটন স্যার। অ্যাপেলটন। 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 ক্লাইমেটোলজি এই শব্দটা কে প্রথম ব্যবহার করেছিলেন? হামবোল্ট, রিটার, স্কিনজে, এরাটোস্থেনিস? হাম্বোল্ট। হাম্বোল্ট হামবোল্ট, বেশ। ফটোস্ফিয়ার এর মানে কি? সূর্যের ভেতরের অংশ, সূর্যের বাইরের অংশ, বায়ুমণ্ডলের অংশ নাকি এ বি বোথ? সূর্যের বাইরের অংশ। ভেতরের বাইরের অংশ, ভেতরের অংশ। অংশ। বাইরের অংশ। ফটোস্ফিয়ার হচ্ছে সূর্যের বাইরের অংশ। স্যার বাইরে তো করোনা থাকে। স্যার বাইরের অংশ তো করোনা বলে। হ্যাঁ, ভিতরটা করবো। করোনার একদম করোনাটা হচ্ছে একদম বাইরে, ঠিক আছে, যেটা যেখান থেকে সূর্যের রশ্মিটা মানে যেটা আমরা দেখি করোনা ক্রাউন টাইপের, তারপরে হচ্ছে ফটোস্ফিয়ার। তাহলে স্যার ওটা ভিতরে হলো না, মানে করোনার পরে তার তো ওটা ভিতরেই হলো। দেখুন, সূর্যের যে ফটোস্ফিয়ার আছে, যেটাকে আমরা বলতে পারি দৃশ্যমান পৃষ্ঠ, ঠিক আছে, তো সেটা কিন্তু ভেতরের সূর্যের যে একদম ভেতরের অংশ সেটা কিন্তু নয়, এটা কিন্তু বাইরের দিকের অংশ। ফটোস্ফিয়ার হচ্ছে সেই জায়গা, ফটো মানে কি লাইট, আলো, যেটা সূর্যের একটা বাইরের দিকের অংশ, যেখান থেকে লাইটটা রেডিয়েশন হয়। স্যার করোনা তো ভিতরের দিকে স্যার। না, করোনা বাইরের দিকের অংশ। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বুঝতে পেরেছি যে ওটা ভিতরে, কিন্তু মানে একদম তো বাইরে না, ওই জন্য বললাম যে না ভিতরে। না না কারণ না, এটা করোনার বুঝতে হবে। পরে ফটোস্ফিয়ার তো- যেখান থেকে সূর্যের আলোটা আসছে, যেখান থেকে রেডিয়েশনটা হচ্ছে, সেটা কখনোই সূর্যের ভিতরের স্তর নয়। আমরা করোনা টরোনা অনেক ডিভিশন করতে পারি, কিন্তু এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে ফটোস্ফিয়ার সূর্যের ভেতরের অংশ নাকি সূর্যের বাইরের অংশ, কোনটা? বায়ুমণ্ডলটা ছেড়ে দিন, এ বি দুটোই সেটা ছেড়ে দিন, কিন্তু ফটোস্ফিয়ার বলতে এক কথায় আমরা বলবো সূর্যের বাইরের অংশ, সেটা কখনোই সূর্যের ভেতরের দিকে যাচ্ছে না। হ্যাঁ স্যার সূর্যের বাইরের অংশকে 4টে ঠিক ভাগে আছে। ভাগ করা হয়। হ্যাঁ, তো তাহলে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী সে আনসার দিতে হবে। আপনাদের ওখানে করোনা বললে তো হবে না, তাই না? তার অপশনে যদি করোনাও থাকে আর ফটোস্ফিয়ারও থাকে তখন তাহলে করোনা, কি করে? তাহলে ও করোনা, আচ্ছা। ঠিক আছে। ভিতরের দিকে যে অংশ সেটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার। অ্যানাবেটিক বায়ু, অ্যানা শব্দের অর্থ কি? উপরে স্যার, গ্রিক উপরের শব্দ দিকে, উপরে ওঠা। উপরের দিকে, ঠিক। অ্যালবেডোর পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? অ্যালবেডোমিটার। অ্যালবেডোমিটার, বেশ বেশ। NASDA, NASDA এটা কোন দেশের সংস্থা? মার্কিন যুক্তরাষ্ট্র স্যার। অপশন বলছি: জাপান, ইউএসএ, আরব, রাশিয়া। NASDA হচ্ছে জাপানের সংস্থা। স্যার এটা কি সম্পর্কিত? এটা স্পেস
এজেন্সি, জাপানের স্পেস এজেন্সি। জ্যাক্সা আছে, কিন্তু তার সাথে এনএসডি আছে, ন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট এজেন্সি অফ জাপান। ন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট এজেন্সি অফ জাপান, ঠিক আছে। তো বেসিক্যালি এই এনএসডিএটাই, এটা জ্যাক্সা বোথ দুটো। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি আর ন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট এজেন্সি অফ জাপান, এই দুটো কিন্তু একই সংস্থা। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উৎপত্তি বিষয়ে প্রথম আলোকপাত কে করেছিলেন? হ্যালি, সোলবার্গ, বার্কনেস নাকি ফিটজরয়? ডার্কনেস। ফিচরয়। ডার্কনেস। না, ফিটজরয়। ফিচরয়। ফিটজরয়। স্যার কোশ্চেনটা কি বললেন? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি বিষয়ে প্রথম আলোকপাত কে করেছিলেন? আচ্ছা, টর্নেডোর তীব্রতা কোন স্কেলে মাপা হয়? ফুজিমিটার স্যার। ফুজিতা স্কেলে। ফুজিটা স্কেল। বেশ। ওয়াকার সার্কুলেশন প্রথম আবিষ্কার করেছিলেন কে? এফ.টি. ওয়াকার, এম.টি. ওয়াকার, জি.টি. ওয়াকার নাকি এস.টি. ওয়াকার? গিলবার্ট ওয়াকার স্যার, জি জি জি। জি.টি। ঠিক ঠিক, জি.টি. জেমস ওয়াকার। আচ্ছা, সৌর কলঙ্ক চক্র এটা কত বছর অন্তর দেখতে পাওয়া যায়? 11 বছর। 11 বছর। 11 বছর। বেশ বেশ, 11 বছর। ওজোন গ্যাসটাকে কে নামকরণ করেছিলেন? স্কুনবি। স্কুনবি। বেশ। ওজোন গহ্বর ঘটে কোন ঋতুতে? গ্রীষ্ম, বসন্ত, শীত? বসন্তকালে। বসন্ত। আন্টার্কটিকাতে ভর্টেক্স সৃষ্টি করে কোন বায়ু? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, জেট বায়ু? মেরুবায়ু। মেরুবায়ু স্যার। মেরু বায়ু হবে। নির্ভয় হয়। নকটিলুসেন্ট মেঘ কোন স্তরে দেখা যায়? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। বোরা এই বায়ুটা কোথায় প্রবাহিত হয়? অ্যাড্রিয়াটিক উপকূলে। আড্রিয়াটিক উপসাগরে। এডিয়াটিক সাগর। বেশ। ওজোন দিবস কবে? 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর। বেশ বেশ। কোনটা টর্নেডোর সাথে যুক্ত? ফাদল, বালিস্তম্ভ, জলস্তম্ভ নাকি সবকটি? জয়স্তম্ভ। সবকটি হবে স্যার। স্যার সবকটি তো হবে। সবকটি হবে। যে যে জায়গার উপর দিয়ে যাবে সেরকম ফানেল হবে। জলের উপর দিয়ে গেলে জলস্তম্ভ হবে, বালির উপর দিয়ে গেলে বালিস্তম্ভ হবে। আয়নোস্ফিয়ারের সবচেয়ে উপরে রয়েছে কোনটা? ডি, ই, এফ, জি? জি জি স্যার। আয়নোস্ফিয়ারের সবচেয়ে উপরে রয়েছে কোনটা? ডি স্যার। ডি স্তর। সবচেয়ে উপরে বলেছি, ভালো করে ভেবে বলুন। জি স্যার স্তর অপশনটা তো। বলুন স্যার। স্যার জি স্তর হবে না? জি স্তর হবে। স্যার হ্যাঁ, জি হবে। নিচেরটা হলে ডি হবে। বেশ। সঠিক উত্তর হচ্ছে এফ। কেন স্যার, এফ এর উপরেও তো জি থাকে। না,
তিনটে লেয়ার আছে, ডি, ই আর এফ। আয়নোস্ফিয়ারের যে লেয়ারিংটা সেখানে পরপর তিনটে আছে। এবার এফের মধ্যে F1 F2 ডিভিশন আছে, এগুলো আলাদা আলাদা ডিভিশন আছে, কিন্তু সব থেকে স্যার উপরে বইতে যে লেখা আছে এফ এর পরেও আবার জি স্তর 400 কিমি উচ্চতায় থাকে। না, এফ স্তরটা হচ্ছে আপার মোস্ট লেয়ার, সবচেয়ে উপরে এফ স্তর রয়েছে। স্যার এফ কে তো অ্যাপ্লাটন স্তর বলে, কোনটা? এফ স্তরটাকে। হ্যাঁ, এফ স্তরটার দুটো ডিভিশন আছে, এফ স্তরের দুটো স্যার ভাগ মানে আছে, F1 F2, যেটা প্রায় 150 কিলোমিটার থেকে শুরু হচ্ছে, তারপরের অংশ রয়েছে, এটা এফ লেয়ার। স্যার অপশনে জি থাকলেও জি নেব না? না, জি জি স্তর তো আসছে না, ডি, ই, এফ এই তিনটে লেয়ার আসছে। স্যার কোনো কোনো বইতে না 5টা স্তর করেছে, জি আছে, জি এর পর আবার এইচও আছে। এখন বিষয়টা হচ্ছে কি বলুন তো, এইগুলো এক একজন এক এক রকমভাবে বলেছে, এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু বেসিক্যালি তিনটে ধরা হয়, তিনটে লেয়ার। এবার ধরুন এই যে আরেকজন ধরেছে, ধরুন F1 F2, এটাকে কেউ হয়তো জি করে দিচ্ছেন, কিন্তু সোর্সটাকে কে বলেছেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যেমন আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগের যে লেয়ারিং, সেটা এক একজন এক এক রকম বলেছেন, কেউ দুটো বলেছেন, কেউ 5টা বলেছেন, কেউ এরকমভাবে ডিভিশনটা আছে। বেসিক্যালি আমাদের যে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় সেটা F2 লেয়ারে প্রতিফলিত হয়। ইভেন এই যে এফ জোনটা, এখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রয়েছে, বেশ কিছু পৃথিবী প্রদক্ষিণকারী উপগ্রহ রয়েছে। স্যার জি স্তরের ওখানে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন মুক্ত করে এরকম লেখা আছে। হ্যাঁ, তো এখানে ইলেকট্রন প্রোটন তো আছেই, আয়নোস্ফিয়ার মানেই সেখানে মুক্ত ইলেকট্রন প্রোটন থাকবে, তবে না মেরু প্রভা দেখা যাচ্ছে, ফোটন কণার সাথে সংঘর্ষ, এদের সংঘর্ষের কারণে একটা আলো তৈরি হচ্ছে, সেটা মুক্ত ইলেকট্রন প্রোটন না থাকলে তো সম্ভব নয়। স্যার তাহলে উত্তরটা কি হবে? এফ লেয়ার, এফ সবচেয়ে উপরে এফ লেয়ার থাকে। ফ্রিজিং পয়েন্টে 0 ডিগ্রি, এটা ফারেনহাইটে কত ডিগ্রি হয়? 32 ডিগ্রি স্যার। 32 ডিগ্রি, 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক, 32। 32 ডিগ্রি। টর্নেডো অ্যালে এটা কোথায় দেখা যায়? আলাস্কাতে, যুক্তরাষ্ট্রে, মেক্সিকোতে, নাকি স্টেপ অঞ্চলে? টর্নেডো অ্যালে। এটা যুক্তরাষ্ট্রে দেখা যায়, ঠিক আছে। বেশ, ঠিক আছে, আপনাদের পিডিএফটা আমি দিয়ে দেব, মক টেস্ট হিসেবে দেবেন, তারপর আনসারটা দেব। পিডিএফটা বোধহয় দেওয়া ছিল আপনাদের, তাই না? হ্যাঁ স্যার দেওয়া আছে। ক্লাইমেটের পিডিএফটা আমি আনসারগুলো দিয়ে দেবো। স্যার ক্লাইমেটের পিডিএফ দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। স্যার বলছি মিটিওর ডেপথটা কোথায় আছে? কি মিটিওর ডেপথ? প্রশান্ত এটা কি মহাসাগর, স্যার? প্রশান্ত মহাসাগর। স্যার আটলান্টিক মহাসাগর তো দেখলাম, স্যান্ডউইচ হ্যাঁ, হ্যাঁ, দ্বীপে। হ্যাঁ, স্যান্ডউইচে আটলান্টিক হবে, ঠিক, আটলান্টিক, প্রশান্ত নয়, ঠিক। স্যার আপনি যে কোশ্চেন দিয়েছেন ওতে তো অন্যটাই লেখা, ওই জন্য কনফিউশন, বুঝতে পারছি না কোনটা? যে কোনটা।
আপনি যে কোশ্চেনটা দিয়েছিলেন ওখানেই লেখা রয়েছে, আটলান্টিক লেখা নেই, ওরকম কিছু একটা অপশনে লেখা আছে। আটলান্টিক ছিল না? স্যার আটলান্টিক ছিল, আছে। না, ওটা আচ্ছা স্যার, আটলান্টিক ওশিয়ানোগ্রাফির যে আটলান্টিক। কোশ্চেনটা দিয়েছেন ওখানে ওইখানে আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, আপনার ওই 110-এর পদ থেকে বলেছিলেন, 110-এর পদ থেকে কিছু ভুল ছিল, অনেকগুলোই ভুল ছিল ওখানে, মানে কোশ্চেনগুলো আমার খুব অসুবিধা হয়েছে স্যার, মানে হ্যাঁ ওইটাতে মনে অনেক হচ্ছে আমি অনেকটাই ভুল ছিল ঠিকঠাক- ওটাতে, ঠিক আছে, ওটা আমি ঠিক করে দিয়েছি, যেগুলো পরে পরে যেগুলো ছিল আজকে দেখবেন ওগুলো দেয়া আছে গ্রুপে, ঠিক আছে, ওটা একটু স্যার দেখে ঠিক কারেকশন করবেন। করে দিয়েছেন গ্রুপে? হ্যাঁ, গ্রুপে কারেকশন করে দেয়া আছে, দেখ, তো ওটা একটু হ্যাঁ দেখলাম স্যার। ওটা একটু দেখে নেবেন, ঠিক আছে। বেশ, ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা কমপ্লিট করছি এখানে।